আসসালামু আলাইকুম। রেডিও পাকিস্তান খুলনা আমাদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 223.88 মিটারে 1340 কিলোহার্জে 30-40 হাজারের মতো আপনি বিজ্ঞাপনের ভয়েস এবং সরকারি অনুষ্ঠানগুলো, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানগুলো যে উপস্থাপনা, স্যার ওনা খবর পড়ে আমাকে একটু ইনসাল্ট করলো আর কি। আমি পত্রিকা কাটিং কেটে কেটে স্কুলে যাওয়ার সময় পড়তাম, কিন্তু স্কুলে পড়া কখনো ফাঁকি দেয়নি। আচ্ছা, তার মানে আপনার প্রথম আর্নিং ভয়েস দিয়ে প্রথম আর্নিং 60 টাকা। 7 টাকা, এটা আমরা অফিসিয়ালি বলতে পারি। আচ্ছা 7 টাকা, এরপর 10 টাকা। 58 করে গরু মাংসের কেজি ছিল। 58 মনে হচ্ছে আপনি মানে মনে হচ্ছে আই এম ড্রিমিং, আমি স্বপ্ন দেখছি। আকাশবাণী খবর পড়ছি বিজন বোস। স্বাগত জানাচ্ছি ফেস টু ফেস উইথ আমির পারভেজা। আজকে আমার সাথে আছে এমন একজন মানুষ, যে মানুষটার ভয়েস আপনারা সবাই শুনেছেন, যদিও আপনারা সেই মানুষটাকে দেখেননি। আজকে সেই মানুষটাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। তিনি আর কেউ নন, যার একটা গোল্ডেন ভয়েস আছেন, যাকে আমরা বিজ্ঞাপনে শুনি, ডকুমেন্টারিতে শুনি। তিনি আমাদের তোহা ভাই, সৈয়দ ইসমত তোহা ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি সবসময় ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। অনেকদিন পরে মনে হয় সবার সামনে হাজির হতে পেরেছি। খুব একটা আসার ইচ্ছে থাকে না আমার, কারণ আমি একটা প্রচার বিমুখ মানুষ। তা তো আমি জানি, এবং আমি আপনার কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিলাম। আপনি যখন কথা বলেন, শব্দগুলো আমরা যখন আমার কানে আসে বা মানুষের কানে যাই, একটা মুগ্ধতা ছড়ায় কিন্তু শব্দগুলো। জানেন এটা আপনি? জানি, বলে সবাই, কিন্তু আমি তো আর অত বুঝি না। আমার তো ওই মানে অনেকে বলে যে টেলিফোনে কথা বললে নাকি খুব সুন্দর শোনা যায়, কিন্তু আমি তো টেলিফোনে ওই প্রান্তে থাকি না, সুতরাং আমি কী করে বুঝবো যে আমার কণ্ঠটা কেমন আসছে। হ্যাঁ, তো বলে সবাই মোটামুটি, ওই ভরসায় থাকি, যে কারণে আমি একটু প্রচার বিমুখ। আমি এত প্রচার, এই কথাটা আপনি আগেই বলেছেন, আমরা জানি। সেই কারণে হয়তো অনেক মানুষ আপনাকে দেখেনি, কিন্তু আজকে আমার দর্শকরা আপনাকে দেখছে, আজকে আমার দর্শকরা আপনার গল্প শুনবে। তো হ্যাঁ ভাই, আমি জানতে চাই, আমি জানি পার্সোনালি, কিন্তু আমি সেটা আমার দর্শকদেরকেও জানাতে চাই, আপনি ক বছর ধরে এই মিডিয়াতে আছেন, কাজ করছেন একজন ভয়েস আর্টিস্ট হিসেবে? আমার এখন যে বয়স যাচ্ছে, এখন বলি বলে ফেলেন প্লিজ। 70 আপ। তো 70 আপ হলেও আমি কিন্তু ঢুকেছি 70 সালে। এখন একটু হিসাব করে দেখো যে 70 থেকে এখন হচ্ছে 2023, 52 বছর। দীর্ঘ 52 বছর ধরে তিনি আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এবং এমন কোনো বিজ্ঞাপন নেই যেটাতে তিনি ভয়েস দেন না। ম্যাক্সিমাম যদি বলি আমরা, ম্যাক্সিমাম কোনো আর্টিস্ট যে বিজ্ঞাপনে ভয়েস দিয়েছে বা ডকুমেন্টারিতে ভয়েস দিয়েছে, সেরকম কোনো যদি আর্টিস্ট থাকেন, সেটা হচ্ছেন তিনি। তিনি হচ্ছেন আমার সবার প্রিয় সৈয়দ ইসমত তোহা ভাই। তোহা ভাই, এই যে ভয়েস আর্টিস্ট হয়ে ওঠার গল্পটা একটু শুনতে চাই। এটা একটা ইতিহাস আছে, তোমাকে শোনার সময় হবে? অনেক সময়, অফুরন্ত আপনার জন্য সময়। ব্যাপার হচ্ছে কি যে 52 বছর কিন্তু কম সময় না, চারটিখানি কথা না। 52 বছর আগের পরিবেশ দেখো, তারও আগের ধরো 52 মানে কি, 52 পরে আরও ব্যাকে গেলে তোমার আরও 20 বছর ব্যাকে যাও। আচ্ছা, তার মানে আমার জন্ম হচ্ছে 51-তে। তো কথা হচ্ছে কি যে 51 কিন্তু অনেক দূর, অনেক আগের কথা। এতদিন একটা মানুষ কাজ করতে পারে না, আল্লাহ আমাকে কাজ করার এখন তৌফিক দিয়েছেন, করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের বাড়ি কিন্তু খুলনাতে। আমার বাবা ছিলেন একজন খুবই নামকরা পেশাদার চিকিৎসক। আচ্ছা, তৎকালীন খুলনা শহরে হাতে গোনা 5-7টা বাড়িতে রেডিও ছিল মাত্র। আমাদের বাসায় একটা ছিল। যার বাসায় রেডিও ছিল সে অনেক বড় লোক, বিষয়টা এরকম? তা ঠিক না। ব্যাপার হচ্ছে যে আমার বাবা বরাবরই একটু শৌখিন টাইপের মানুষ ছিলেন। তৎকালীন সময় হাতে গোনা 3-4টে বাড়িতে বন্দুক ছিল, তা আমার বাবার ছিল। তখন হাতে গোনা কয়েকটা মানুষের বাড়িতে যারা একটু শৌখিন, তারা গাড়ি চালাতো, আমার বাবার গাড়ি ছিল। সুতরাং কথা হচ্ছে কি যে আমার ছোটোবেলা থেকে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, অনেক কিছু পেয়েছি। আমার কোনো কিছু ইনশাআল্লাহ অভাব নেই, আমার অভাব ফিল করিনি। আমার বাবা কখনো অভাব ফিল করাননি। অভাব কি জিনিস আপনার বাবা আপনাকে বুঝতে দেননি? বুঝিনি, এখনও না, আল্লাহর রহমতে এখনও খুব ভালো আছি।
তো আমার যখন বয়স 3 বছর কীরকম 4 হবে, তাও হয়তো কমও হতে পারে, রেডিও চলতো আমাদের 3তলা বাড়িতে, 2তলা রেডিও ছিল। তো ওই রেডিওটা ছিল একটা উঁচু জায়গার পরে, রাইট। হাতে ধরতে পারতাম না। তখন রেডিওগুলোতে আমরা এখন যেমন রেডিওতে বা টেলিভিশনে কোনো প্রোগ্রাম শুনি, অন করার সঙ্গে সঙ্গে আমরা আওয়াজটা পাই। রাইট। আগে কিন্তু তা পাওয়া যেত না। বড় রেডিও সেটের মধ্যে অনেকগুলো বাল্ব ছিল, সেই বাল্বগুলো জ্বলতো, জ্বলার পরে পাওয়ার আসার পর সম্পূর্ণ লাইট জ্বলার পরে আস্তে আস্তে সাউন্ডটা আসতো। ধরো তুমি 7টার সময় খবর শুনবা, তো তোমাকে 7টা বাজতে মিনিট 3-4 আগে তোমাকে রেডিও খুলতে হবে, তারপর আস্তে আস্তে সাউন্ড আসবে। আমাদেরও তাই ছিল। আমার আব্বার নিয়ম ছিল কি যে উনি আর কিছু না হোক খবর শুনতেন, আর সকালবেলা কোরআন তেলাওয়াত শুনতেন, তর্জমা শুনতেন, কোরআনে হাকিম মোহাম্মদের জিন্দেগি একটা অনুষ্ঠান হতো সেটা শুনতেন, আর আকাশবাণীর খবর শুনতেন, এইগুলো। তা আমি ওই খবর শোনার পরে আমার মাকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে মা, এর মধ্যে কারা কথা বলে? আমার মা বলছে কি যে তুমি তো এখন একটু বড়ো হয়ে গেছো, এতটুকু মানুষ কথা বলে, তুমি ছোটো হতে পারবে না, আর ছোটো যেতে পারবে না। কিন্তু আমি তখন চিন্তা করলাম যে ব্যাপারটাকে, তাহলে আমি কি মানুষও দেখতে পারবো না? ও দেখার চেষ্টা করো না, তুমি তোমার দেখার দরকার নেই, তুমি এখন মানে যে অবস্থা আছো হচ্ছে বড় হবা, বরং ছোট হতে পারবে না। কিন্তু আমার মাথায় ওই জিনিসটা একটা এর মতো এটা কী কথা শুনলাম, আমি দেখতেই পারবো না মানুষগুলোকে। সেই যে দেখার একটা আগ্রহ থেকে কথা শুনছি অথচ দেখতে পাচ্ছি না। বাবা ডাক্তারি করতেন, নিচে পেশেন্টদের বসার জায়গা, তারপরে ল্যাবরেটরি রুম টুম এগুলো ছিল। আব্বার পেশেন্ট নিয়ে ব্যস্ত, আর আমি তখন ওই সঙ্গে সঙ্গে মানে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠে পিছনে মানে টেবিলটি একটু হাতে পাচ্ছি না, টেবিলের উপরে যে রেডিওটা, একটা চেয়ার টেনে পিছন দিকে হার্ডবোর্ড দিয়ে লাগানো, রেডিওটার পিছন দিকে ফিলিপস, তখন কয়েক ধরনের রেডিও পাওয়া যেত, ফিলিপস, গ্রুন্ডিগ, পাই, আর একটা যেন কী ছিল, মার্ফি। যদিও এইসব নাম আসলে খুবই আনকমন আমাদের জন্য, যে আমরা যারা নতুন আছি, আই মিন আমাদের বয়সে যারা আমরা একটু ছোট, আমাদের বয়সটা ছিল ফিলিপসের হল্যান্ড সেট। তখন ফিলিপসের প্রস্তুতকারক কিন্তু হল্যান্ড মূল। তখন আমাদের বাসায় ওইটা, যেমন বন্দুক যে ছিল আব্বার, আই হলেস, ডিবিপিএল আই হলেস বন্দুক ছিল আমাদের। এখনো আপনার মনে স্টিল ফ্রেশ। আমি একসময় বললাম আমার অন্য কোনো নেশা নেই, আমার ওই ভয়েসের নেশা আর পাখি শিকার করার নেশা ছিল একসময়, ছেড়ে দিয়েছি অনেক আগে। এনিওয়ে, যেটা আমি বলছিলাম, তো ওই কারা কথা বলে এইটা শোনার জন্যে ওই রেডিওটা পিছন দিকে বোর্ড খুলবো, তো হাতে পাই না, একটা চেয়ার টেনে খুলতে গেছি, তো কারেন্ট লাগানো ছিল, আমি কারেন্ট লেগে পড়ে গেলাম। হাই হাই, রেডিও শুদ্ধ পড়ে গেলাম। 2তলার থেকে কোনো জিনিস পড়লে নিজে মানুষ টের পায়। এখন উপরে যদি কেউ পড়ে যায় বা কোনো শব্দ হয়, তো তুমি যেমন টের পাও, ওই রকম আমার আব্বা আমার শুনছে কিসের শব্দ হলো, উপরে গেছেন, গিয়ে দেখে আমি রেডিও নিয়ে পড়ে আছি। হাই হাই, রেডিও তো ভেঙে গেছে? রেডিও ভাঙেনি, রেডিওটা আমার গার পরে পড়েছে। আচ্ছা আচ্ছা, উপরে পড়েছে, রেডিওটা আমার গার পড়েছে, কিন্তু ভিতরে 2টো বাল্ব কেটে গেছিলো। আচ্ছা, তখন বাল্বের দাম কত ছিল? 2 আনা 4 আনা, আমাদের 2 আনা 4 আনা, তখন 64 পয়সায় 1 টাকা হতো তখন। 64 পয়সা, 64 পয়সা। এরপরে যখন দশমিক শুরু হতো, তখন 100 পয়সা 1 টাকা হলো আর কি। সেসব দিন পার হয়েছে আমরা। আমি এখন যে কথা যদি বলি আমরা কি খাচ্ছি, আমরা কি খেয়েছি আর কি খাচ্ছি, এখন আমি সত্যি কথা বলি, আমি নিজে বাজার করতে যেতাম বাজারে, আমি 1 টাকা দিয়ে 20টা ডিম কিনেছি। আমি 1 টাকায় 20টা ডিম আমি কিনেছি, আমার মনে আছে। তখন আপনার বয়স কত ছিল? কত? আমার তখন 8 বছর বয়সে আপনি 1 টাকা দিয়ে কিনেছেন 20টা ডিম কিনেছি। সরষের তেলের তখন তো কেজি ছিল না, শের ছিল হচ্ছে 4 আনা করে, 4 আনা শের। 8 আনা করে গরু মাংসের কেজি ছিল। 8 আনা মনে হচ্ছে আই এম ড্রিমিং, আমি স্বপ্ন দেখছি। অবশ্যই তাই। আমার মামা ছিলেন আইসিএস অফিসার, উনি 180 টাকা না 280 টাকা বেতন পেতেন সারা মাসে। উনি তো ওনার সংসার চালাতেন, সেই সাথে সাথে আমার খালা মামাদেরও দেখাশোনা। এখন একটা ভালো জায়গায় 1 কাপ চা খেতে 100 টাকা, 100 না 500 টাকা খরচ হয়। হ্যাঁ, ভালো একটা জায়গায় আপনি 1 কাপ চা খাবেন, 500 টাকা খরচ হয়। সেইটুকু কথা। তো যাই হোক, তো ওই রেডিওতে ওই দেখে পড়ে গেছে। তখন আমার মা আব্বা বললেন কি দৌড়াইছে, তুমি কী করছিলে? তা আমি বললাম যে আমি মানুষ খুঁজছিলাম, মানুষ খোঁজার চেষ্টা করছি, ছোট মানুষ খুঁজছিলাম। তো আমি
ওই ছোটো মানুষ আর খুঁজে পাই না। তা তুমি কার কাছে শুনলে? আমি যে আম্মা বলো যে, তখন আম্মাকে আমার বাবা একটু রাগারাগি করে বলে যে তুমি এইসব কথা শিখালে কেন ওকে? তো ও কি বোঝে নাকি? ছোটো মানুষ তো বোঝাও, তুমি বোঝাও তাকে, বোঝালে বুঝবে নাকি? না বোঝাতে তুমি এবার ও যদি কারেন্ট খেতো তাহলে কী হতো অবস্থাটা? সকালে তো আরও বিপদ হয়ে যেত। তা আমার ওই যে মানুষ দেখতে পেলাম না, একটা শখে পড়ে গেলাম। আমার মাথার মধ্যে তখন ওই জিনিস, আমি ওই মানুষ আমি খুঁজে বের করবোই। মানে কিউরিয়াসিটি আরও বেড়ে গেল। হ্যাঁ, এই আস্তে আস্তে এর পড়াশোনা শুরু করেছি। ক্লাস 6 থেকে যখন 7 উঠলাম, কিংবা 5 থেকে যখন 6 উঠি, এরকম সময় মার্কনির ওই ইতিহাসটা পড়লাম। মার্কনির ওই ঘটনাটা, বিজ্ঞানী মার্কনি যিনি বেতাযন্ত্র আবিষ্কার করেছেন, ওনার ওইটা পড়ার পর আমি তখন চিন্তা করলাম, তাই তো মানুষ তো রেডিওর মধ্যে কথা বলে না, প্রক্ষেপণ প্রচার ভবনের থেকে কথা বলে। একটা প্রক্ষেপণ ভবন আছে, ট্রান্সমিটার, ওইখানে ভয়েসটা যায়, সেখান থেকে ইথারে আমাদের কণ্ঠটা ভেসে আসে। আমার তখন থেকেই প্রতিজ্ঞা যে আমি যেভাবে হোক আমি এর মধ্যে ঢুকবো, এর মধ্যে আমি কথা বলবো। তখন থেকে আমার অনুশীলন শুরু। ক্লাস 6 থেকে 7 থেকে অনুশীলন শুরু করেছি। এটা কি নিজে নিজে না কেউ আপনাকে? নিজে নিজে। আমি আমাকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে যে আপনার ওস্তাদকে, এখন একটা সঙ্গীত শিল্পী হোক বা যে কোনো আর্টিস্ট হোক, তাদের প্রত্যেক একটা ওস্তাদ থাকে, গুরুজি থাকে, গুরু থাকে, যারা তাকে তৈরি করে। আমার কিন্তু ছিল না। তারপরে আপনাকে ট্রেন আপ করার কেউ ছিল? আমার কেউ ছিল না। আমি ওদেরটা কথা শুনে শুনে আমি শিখেছি, শুনতাম। হ্যাঁ, একেবারে গুরু ছিল না, এটা অস্বীকার করতে হয়, স্বীকার করতে হবে। সে গুরুটা কি? পাকিস্তান আমলে আকাশবাণী থেকে খবর পড়তেন বিজন বোস, নীলিমা সান্যাল, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। এরা আমাদের বয়সী যারা, তারা অনেকে এইসব নামগুলো সম্পর্কে, নামগুলোতে হ্যাঁ, এই নামগুলো চিনেন। আমার সবচেয়ে ভালো লাগতো বিজন বোসের কণ্ঠটা এবং দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। আমাদের বাসায় তখন ছোটোবেলায় আমি দেখেছি আমার বাবাকে পত্রিকা পড়তে, বিভিন্ন পত্রিকা, পূর্বদেশ, তারপরে ইত্তেহাদ ছিল, আজাদ ছিল, তারপরে বেগম পত্রিকা আমার মা পড়তেন। এরকম বেশ অনেকগুলো। পরবর্তীতে আরও অন্যান্য পত্রিকা আসলো, কিন্তু আমি করতাম কি, ওই পত্রিকার কাটিং কেটে কেটে নিয়ে রাখতাম, ওইখান থেকে রিড আউট করতাম। মানে কি, আমি পড়ার ট্রেনিং নিতাম নিজে নিজে। আচ্ছা, কারটা ওই দেবদুলাল বন্দ্যোপাধ্যায় অথবা বিজন বোস। আমি এখন তোমাকে একটা কথা বলি, এখনও আমার কানের মধ্যে সেই শব্দটা ভাসে। বিজন বোসের সেই কণ্ঠটা, ভারী একটা কণ্ঠ। বাংলা খবর যখন প্রচার হতো ইন্ডিয়া থেকে, তার পরপরই বাংলা খবর করাচি থেকে হতো, সেটা ঢাকা ট্রান্সমিট করতো। তা ঢাকার খবর হওয়ার আগে সম্ভবত ইন্ডিয়ার খবর হতো, আকাশবাণীর খবর। আকাশবাণী থেকে কোনো দিন দেবদুলাল পড়তেন, কোনো দিন বিজন বোস পড়তেন, কোনো দিন নীলিমা সান্যাল পড়তেন, কোনো আরেকজন পার্থ ঘোষ নামে কেউ যেন হয়তো না, এরকম কারা কারা পড়তেন, এরকম যেন আমার খেয়াল নেই। কিন্তু এই তিনজন আমার খুব প্রিয় ছিল। সবচেয়ে প্রিয় ছিল আমার কাছে বিজন বোস। আচ্ছা, বিজন বোস যখন খবর পড়তেন তখন একটা ভারী কণ্ঠ দিয়ে শুরু করতেন আর কি। ওনার কণ্ঠটি ওরকমই। মানে এই মানুষগুলো হচ্ছে আপনার অনুপ্রেরণা? হ্যাঁ, ওনাদের কাছ থেকে আমি শিখেছি, মানে ইনডাইরেক্টলি। আমি ওনাদেরকে দেখিনি কখনো, ওনাদের কণ্ঠ শুনে শুনে অভ্যস্ত আমি। আমি জাস্ট একটা উদাহরণ দেই প্লিজ। বিজন বোসের খবরের শুরুটা ছিল, আকাশবাণী, খবর পড়ছি বিজন বোস। দিল্লি থেকে প্রচারিত এই সর্বভারতীয় বাংলা সংবাদ একযোগে কলকাতা ও শিলিগুড়ি কেন্দ্র থেকে রিলে করা হচ্ছে। আজকের বিশেষ বিশেষ খবর হলো, এইভাবে শুরুটা হতো আর কি। খুবই সুন্দর। তা আমি ওভাবেই কিন্তু শুরু করতাম, আমি ওভাবে পড়তাম। একবার একটা ঘটনার কথা বলি। আমি তখন ক্লাস 6 থেকে এই সমস্ত শিখতে শিখতে যখন আমি ক্লাস 8-এ উঠেছি, আমি পত্রিকা কাটিং কেটে কেটে স্কুলে যাওয়ার সময় পড়তাম। কিন্তু স্কুলে পড়ায় কখনো ফাঁকি দেয়নি। স্কুলে বসতাম, আমি ঠিক সামনে বেঞ্চিতে না বসে কয়েকটা বেঞ্চি পরে বসতাম। তার কারণ হচ্ছে কি, আমার ধ্যানে জ্ঞানে মননে একটা জিনিস ছিল, আমাকে ওই জিনিস হতে হবে, ওই আর্টিস্ট তৈরি হতে হবে। হ্যাঁ, আমি এভাবে রেডিওতে কথা বলবো। তো পত্রিকা স্যার পড়াচ্ছেন, হয়তো
টিচার পড়াতেন, কিন্তু আমি পিছনে বসে বসে ওই ঠিকই রিহার্সাল দিতাম। তখন একদিন টিচার আমাকে বলছে কি, এই ছেলে দাঁড়াও, উঠে দাঁড়াও। স্যার তুমি কী করছো? তখন আমার পাশে বন্ধু বান্ধব যারা বলে, স্যার ওরা খবর পড়ে। আমাকে নিয়ে একটু ইনসাল্ট করলো আর কি। তা আমি কিছু মনে করি, তা আমি একটু লজ্জা পেয়েছি সবার সামনে, তো ছোটো মানুষ তা আমাকে ডাক দিয়ে দিয়ে কী করছিলি বল, পড়ছিলি কী পড়ছিলি পড়। আমার কোন তখন ভয় ডর ছিল না, স্টুডেন্ট ভালো ছিলাম, কিন্তু যাই বলো তুমি, পড়াশোনা কখনো ফাঁকি দেয়নি। তা পড়লাম, পড়ার পর আমার টিচার বললো কি যে, আরে তুই তো করে পুরো রেডিও মতো পড়িস রে, হ্যাঁ তা এগুলো তোর চর্চা কর, ভালো কথা, তাই এটা চর্চা করিস কেন? তাই বলছে আমি এরকমভাবে পড়বো একদিন, আমার পড়তে খুব ইচ্ছে করে, আমি রেডিওতে এরকমভাবে কথা বলবো। ভালো তো, হয়তো তুই তো যেভাবে ট্রেনিং নিচ্ছিস তাতে পারবি, তুই এক কাজ কর, ক্লাসের মধ্যে না করে তুই বাসায় বসে প্র্যাকটিস কর। বাসায় করতাম, যখনই সময় পেতাম স্কুলেও করতাম বসে। এই যে অভ্যেসটা ছিল আমার, এই অভ্যেস করতে করতে আজকে আমি তো এই পর্যন্ত এসেছি। আচ্ছা, প্রথম রেডিওতে আপনি কখন আপনার কণ্ঠটা মানুষকে শোনান, মানে প্রথম যখন আপনি মাইক্রোফোনের সামনে যান, সেই অনুভূতিটা কেমন ছিল? সেই দিনটা কখন ছিল, সালটা কখন? 69-70 দিকে আচ্ছা, খুলনার আঞ্চলিক রেডিও স্টেশন চালু হয়। তখন কিন্তু খুলনার কোনো আঞ্চলিক অনুষ্ঠান প্রচার হতো না, রাইট। মাত্র কয়েকটা ঘন্টার জন্য ঢাকার অনুষ্ঠান রিলে হতো। কিন্তু আমরা সবাই জানি যে টুডে অর টুমোরো খুলনা আঞ্চলিক অনুষ্ঠান চালু হবে। আমি নিজেকে প্রস্তুতি নিয়ে ফেলেছি, এর মধ্যে আমি একজন ভালো উপস্থাপক হিসাবে আমি তো নিজেকে তৈরি করে ফেলেছি। এবং আমার এটুকু দৃঢ় বিশ্বাস ছিল আমার মনে মনে, যদি কোনো অডিশন হয় আমি অডিশন দেবো, আমি পাস করবই, রাইট, এটুকু বিশ্বাস আমার ছিল, আর কনফিডেন্ট ছিল। যথারীতি 70-এর দশকে চালু হলো, একবার অ্যানাউন্সমেন্ট করলো যে আমরা আমাদের আঞ্চলিক অনুষ্ঠান, এখান থেকে আঞ্চলিক অনুষ্ঠান প্রচার হবে, তো কিছু ঘোষিকা নেওয়া হবে। আমি দরখাস্ত করে দিলাম। অনেক ক্যান্ডিডেট, থার্ড ডেতে আমার অনুষ্ঠান অডিশন ছিল। তা কারা টিকেছে না টিকেছে এর আগে আমি জানি না, কি টিকেছে কেন তাও জানি না। তো আমি যখন অডিশন দিয়ে ঢুকছি, তো আমাকে আধিকারিক যারা ছিলেন, রিজনাল ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা প্রোগ্রাম অর্গানাইজার, প্রেজেন্টেশন অর্গানাইজার যারা ছিলেন, তারা বলেন কি যে, তুমি এক কাজ করবা, স্টুডিওর মধ্যে গিয়ে অনের বাতি জ্বলবে, এত বাতি জ্বলার আগ পর্যন্ত চুপ করে থাকবা, যেই বাতি জ্বলবে একদম সাইলেন্ট থেকে এইখান থেকে পড়া শুরু করবা, এখানে আমরা যখন থামতে বলবো তখন থামবা। ঠিক আছে। আমি ওইভাবে প্রস্তুতি নিই। ঠিক যখনই আমাকে সময়টা দেওয়া হলো, হ্যাঁ এবার শুরু করো, আগে তোমার পরিচয় দিয়ে নেবা, তোমার নাম ঠিকানা বলবা, তারপর করবা। দিলাম ঠিকভাবে, ওপেনিং দিলাম, এমনভাবে দিলাম আলহামদুলিল্লাহ, আমার মনে আছে এখনও। দেওয়ার পরে যখন বেশিটা পড়া লাগেনি আমার, ধরো একটা পেজের অর্ধেকের একটু বেশি গিয়েছে, তখন সময় আমাকে রিজনাল ডিরেক্টর থামাই দেবেন কি, তুমি এদিকে চলে আসো। আমি ভয় লাগছে আমার, যে আল্লাহ জানে কি ভুল টুল করে ফেলে, ভয় লাগছে একটু। তখন তুমি কি অন্য কোনো স্টেশনে কাজ করেছো নাকি? না তো। তুমি এত সুন্দর করে বললে কী করে? ওইটা আমি ছোটোবেলা থেকে অভ্যেস করছি এগুলো। তো ওনারা ওইখানে বসে আমাকে, তুমি কিন্তু পাস। উফ, সেদিনকার কথা আমি বলে বোঝাতে পারবো না আমার যে তখন কী ভালো লাগছে। আমি সত্যি আমি পাস করেছি, তুমি পাস করে, মানে আজকে গত 3 দিনের মধ্যে আমরা এরকম একজন পাইনি, মানে স্বপ্ন পূরণ হলো। তার মানে আপনি প্রথম মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছেন খুলনা রেডিও স্টেশন থেকে, মানে খুলনা বেতার থেকে। বেতার অডিশনে পাস করলাম। পাস করার পর পাস করেছি, মানে মুখে শুনলাম, কিন্তু আমি কাগজপত্র তখন পাইনি। আচ্ছা, এটা জানুয়ারি মাসের 70 দেশ তখন স্বাধীন হয়ে গেছে। স্বাধীন তখন হয়নি, স্বাধীন আগে। তখন আমি ইন্টারমিডিয়েট পাস করে গেছি, পাস করেছি, ডিগ্রি পড়ছি, অনার্স। এর মধ্যে আপনি রেডিওতে এন্ট্রি হয়ে গেল? না, হয়ে গেল মানে কি, আমি তখনও জানি না যে আমি পাস করেছি, মুখে শুনেছি, কিন্তু আমি যে পাস করেছি আমার কোনো কাগজপত্র নেই, কিছু নেই, আমাকে যে বুকিং দিল বা কিছু তাও জানি না। আমার কন্ট্রাক্ট ইস্যু হয়েছে আমার নামে, আমাকে আমার আব্বা বলে নাই। আব্বাকে একটা চিঠি দিয়ে গেছে, বেতাতে একটা চিঠি এসে, আব্বার কত গরজ করে দিয়েছে, থাক
ওরে পরে দিয়ে দেবো, আর আমার আব্বার আর মনে নেই। তার মানে বেতার থেকে চিঠি আসছে, আপনার সেই স্বপ্নের কাগজটা এসেছে, কিন্তু আসছে, বাবা আপনার সাথে শেয়ার করে নাই। ব্যস্ততার কারণে আব্বার আমাকে দিতে মনে নেই। আমি যখন ডিগ্রি পড়ি তখন আমার জন্য একটা নিচের তলায় একটা রুম বরাদ্দ হয়েছে। আচ্ছা, হ্যাঁ, 3 তলার বাড়ি, নিচতলায় একটা রুম বরাদ্দ হয়েছে আমার জন্য, আর সবাই উপরতলায় গিয়ে থাকে রাত্রিবেলা, আর 3 তলাতে কেউ থাকে না তখন। তো একেবারে মেন রোডের সঙ্গে আমাদের বাসা, তো সকালবেলা গাড়ি আসছে, গাড়িতে হর্ন দিচ্ছে। আমার আব্বা ডাক্তার থাকাতে একটা ব্যাপার কি, যে আমি আমার আব্বাকে কখনো দেখিনি যে পেশেন্ট কখনো কল করলে আব্বা যদি বলে, তাদেরকে কখনো বলেননি যে আমি এখন ব্যস্ত আছি, এখন যেতে পারবো না, সকালে আসবেন বা অমুক দিন আসবেন, আজকে আমি যেতে পারবো না। এই কথাটা আমার আব্বাকে কখনো বলতে শুনিনি। যেটা আমি ইদানিং দেখি ডাক্তারদেরকে, আজকে তুমি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো না, আমি আমার একটা ব্যক্তিগত চিকিৎসার জন্য আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য আজকে 20-25 দিন, 1 মাস 2 মাস ধরে ঘুরছি, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি না। ডাক্তাররা এত বেশি ব্যস্ত, এত বেশি তারা কমার্শিয়াল হয়ে গেছে। অথচ আমার বাবাকে কোনোদিনও দেখিনি যে বলার সঙ্গে সঙ্গে আব্বা কিন্তু বেড়ে গেছে। কলিং বেল দিয়েছে, দেওয়ার সঙ্গে আব্বা বারান্দা দিকে বলছে, কাকে চান? রেডিওর গাড়ি দাঁড়ানো, তা এখানে কি রিসমত তোয়া নামে কেউ? হ্যাঁ, আমার ছেলে। কেন এত এত ভোরবেলায়? ফার্স্ট ট্রান্সমিশন ডিউটি ছিল। গাড়ির মধ্যে প্রেজেন্টেশন অর্গানাইজার মমতাজ সাহেব ছিলেন, আর আরেকজন মনে হয় ডিউটি অফিসার কি নাম, আমার থেকে খেয়াল নেই। আরেকজন অ্যানাউন্সার ছিলেন তখন, রাজশাহী থেকে উনি গেছিলেন, ওনার নাম আবু ইউসুফ নাকি ইউসুফ, সম্ভবত ইউসুফ নাম। তা উনি আমাকে, আমার আব্বা পর করে বলে যে ঠিক আছে আমি ডেকে দিচ্ছি। আব্বা নিচে এসে এই তোর রেডিওতে গাড়ি আসছে, তুই জানিস না? না তো। আমার তখন গার মধ্যে একটা ঝিলিক দিচ্ছি, রেডিওর গাড়ি আসছে মানে? আমি দৌড়ে গেছি, সঙ্গে সঙ্গে আমাকে ওই যে মমতাজ সাহেবকে, আরে তো আমি চলে আসেন, তার গাড়ি চলে আসেন, গাড়ি কাপড় চোপড় পরে চলে আসেন। তা আমি তাড়াহুড়ো করে চলে এসে, আমার তখন খুশিতে আমি কাঁদবো না, গা কাঁপছে আমার খুশি চলে। আমি কী করবো? স্বপ্নটা সত্যি হয়ে গেল এভাবে। বেতার একটা নিয়ম কি, পাকিস্তান আমার বিশেষ করে এখন ওসব নিয়মটা মানে না সবাই। মিনিমাম যারা পাস করে, মিনিমাম তাদেরকে 6 মাস মতো কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট করতে দেওয়া হয় না। শুধু বলে এটুকু বলতে, সুযোগ দেয়, যেহেতু পারফরমেন্সের টাকা পয়সার ব্যাপার আছে, যদি ভয়েস না দেওয়া হয় তাহলে পয়সা দেওয়া হয় না, তো ভয়েস দিতে হয়। কন্ট্রাক্ট ইস্যুত আমরা তখন প্রথম কাজ করেছি, তখন 7 টাকা পার ট্রান্সমিশন ডিউটি, 7 টাকা, অনলি 7 টাকা। হ্যাঁ, তো তা আবার ডিউটি আওয়ার শোনো, গাড়িতে উঠতাম ধরো 6টার সময়, কি 5:30টায়, সকাল 10টা পর্যন্ত ডিউটি। এতক্ষণ ডিউটি করে মাত্র 7 টাকা। আচ্ছা, তার মানে আপনার প্রথম আর্নিং ভয়েস দিয়ে প্রথম আর্নিং 7 টাকা। 7 টাকা, এটা আমরা অফিসিয়ালি বলতে পারি। 7 টাকা, এরপর হলো 10 টাকা। আচ্ছা, তারপর অনেকদিন পরে, এখনও তো কম, বেতার তো পয়সা দেয় না। আচ্ছা, একটু বলে রাখি, আমাদের সেই প্রিয় তোহা ভাই এখন একটা বিজ্ঞাপনের ভয়েস দেন 10,000 টাকা মিনিমাম। তার মানে বুঝেন মানে কতটা তফাৎ। অনেক অনেক। আমাদের 7 টাকা, 3 7 21, 3 7 21 মানে না, 7 7 49, 50 টাকা হয়তো সারা মাস আবার ডিউটি করতাম, 50 টাকা পেতাম। আবার আসে যখন বাড়লো 10 টাকা হলো, তখন হয়তো আমাদের 20 দিন ডিউটি ছিল, 20 দিনে 10 টাকা হলে কত হতে পারে? 200 টাকা, 200 অথবা 21 দিন বা 22 দিন হলে 220 টাকা, এরকম হয়। আপনার প্রথম আর্নিং দিয়ে কি কিনেছিলেন মনে আছে? আমি কি করেছিলাম? ওটা আমার মাকে দিয়ে বলছিলাম কি যে এটা দিয়ে আজকে বাজার করবো। ও আচ্ছা, প্রথম আর্নিং এর টাকাটা মাকে দিয়েছিলেন বাজার করার জন্য। আমি আবার বাজার সরকার ছিলাম আমার বাসার। সেটা হচ্ছে কি যে আমাদের নিয়মের মধ্যে চলতে হতো। আমার বাবা খুব কড়া মানুষ ছিলেন আর কি। সকালবেলা 4 টাকা থেকে 5 টাকা হাতে দিয়ে বলতেন যে বাজার করে আসো। বাজার করতাম, হেঁটে যেতাম বাজারে, বেশ ডিস্টেন্স, হেঁটে যেতাম, গিয়ে বাজার করে নিয়ে এসে ব্যাগটা রেখে দিয়ে কাপড় চোপড় পরে স্কুলে চলে যেতাম। আবার টিফিন আরে বাসা আসতাম, এসে খেয়ে দিয়ে আবার চলে যেতাম। হ্যাঁ, কিন্তু ভোরবেলায় আব্বার সঙ্গে নামাজ পড়তে যেতে হতো, ফজর নামাজ। এত বাধ্যবাধকতার মধ্যে চলতে হতো, বলার মতো না। আপনি কি মনে করেন সেই দিনগুলো ভালো ছিল না এখনের দিনগুলো ভালো? আমরা যে শৈশবটা পেয়েছি বা আমরা যে জীবনটা যাপন করছি সেটা চমৎকার ছিল না? আপনারা যে জীবনটা যাপন করেছেন সেটা চমৎকার ছিল? অবশ্যই অতীত ভালো। একটা এক্সাম্পল কি দিতে পারবেন অতীত কেন ভালো? অতীত ভালো, আমরা অতীতে এখন যে আমরা যা খাচ্ছি সব ভেজাল খাচ্ছি। আচ্ছা, মানুষগুলো ভেজাল, রাইট, মানুষগুলো কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না,
সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো কথা বলতে কেউ আমাকে কথা রাখেনি। আচ্ছা, ওই রকমই আর কি। এখন মানুষ ভালোবাসা, টাকার বিনিময়ে ভালোবাসা দেয়। পয়সা ছাড়া ভালোবাসা পাওয়া যায় না। রাইট, হ্যাঁ, তারপরে তোমার টাকা ছাড়া তুমি এক পাও নড়তে পারবে না। রাইট। তোমার সে আগের কিচ্ছু পাবো না। তুমি পথে হাঁটতে গেলে পাশ ফিরলেই টাকা, এবং তোমার টাকা দাও, অমুক বলে টাকা দাও, অমুক বলে এ দাও। নেওয়া ছাড়া দেওয়ার মানুষ কম, নেওয়া ছাড়া দেওয়ার মানুষ নাই। বুঝছো? ওই একটা শাহাদাত হোসেনের একটা কবিতা ছিল, আমার কোনো বন্ধু নেই। ওই তো বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী যেটা ছিল। বলছিলাম আর কি। তো ওই তখন ডিউটি করতে গিয়ে আমাকে বলল কি যে আজকে তোমাকে ওপেনিং দিতে হবে। আচ্ছা, যেখানে নতুন কেউ ঢুকলে তাদেরকে এখন শুনবেন যন্ত্রসঙ্গীত শুনলেন, এই ছাড়া বলার কারো স্কোপ ছিল না। কিন্তু আপনাকে একদম কিন্তু আমাকে প্রথম introducing- দিন যেদিন গেছে ওই দিন আমাকে আজকে তোমাকে ওপেনিং দিতে হবে। আমি ঠিক আছে দেবো, এবং সাকসেসফুল। সত্যি আমি এখনও মনে করি সেই সব, আমার এখনও সেই অ্যানাউন্সমেন্টের কথা মনে আছে, রেডিও পাকিস্তান খুলনা। একটু শুনি তো আমরা, অ্যাজ ইট ইজ শুনি ওটা। আসসালামু আলাইকুম, রেডিও পাকিস্তান খুলনা। আমাদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 223.88 মিটারে 1340 কিলো হার্জে। আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় আমি সৈয়দ ইসমাত তোহা, আমার সঙ্গে তখন যে ছিল আর কি, তাহলে হয়তো আবু ইউসুফ বা কি ওরকম নাম, আমার ঠিক নামটা এখন মনে পড়ছে না। আমার সঙ্গে যেন উনি খুব সিনিয়র অ্যানাউন্সার, আমাদের অনেক আগের। ওই রাজশাহী থেকে ওনাকে হায়ার করে আনা ছিল খুলনায়, শুধুমাত্র আমাদের অডিশনে যারা পাশ করে তাদের সঙ্গে ডিউটি করার জন্য। এবং আমি নিজেকে গর্বিত মনে করি এই কারণে যে আমি রেডিও খুলনার প্রথম উপস্থাপক হিসেবে কাজ শুরু করি। আচ্ছা, রেডিও খুলনার প্রথম উপস্থাপক আপনি? মানে পাস অডিশনে পাস করা আচ্ছা, আচ্ছা, প্রথম উপস্থাপক আমি। তো এইভাবেই আমার শুরু। আচ্ছা, আমাদের প্রিয় তোহা ভাই সেই খুলনা থেকে ঢাকায় কিভাবে আসলেন, কিভাবে ঢাকার জীবনযাপন শুরু হলো, তখনকার ঢাকাটা কেমন ছিল? জীবনযাপন মানে কি, যে ঢাকায় কেন এলেন? ঢাকায় এলাম কেন, আমি একটা কথা তোমায় বলি। আমি যখন চাকরি জীবন শুরু করলাম, আমার বাবার কাছে দেওয়ার 4টা ওয়াদা, আমার বাবা বললেন যে এই 4টা ওয়াদা তোমাকে মেনটেন করতে হবে। কি? জীবনে কখনো কারোর আমানতের খেয়ানত করতে পারবে না, সত্যি আমি করিনি। জীবনে কোনোদিন নেশা করবে না, আমি করিনি। জীবনে কোনোদিন কারোর কাছে টাকা ধার করবে না, আমি করিনি। আর জীবনে কোনো অবৈধ পয়সা ইনকাম করবে না, আমি করিনি। কসম করে বলতে পারি আমার কাছে একটি টাকা কেউ পায় না এখনও অদ্যাবধি। আমার কাছে প্রচুর টাকা পায় মানুষ। এই কথা কেউ যদি বলে যে তোমার কাছে 1 টাকা পাই, আমি তার গোলামি খাটব। কিন্তু আমি মানুষের কাছ থেকে সত্যি কথা বলতে 70 থেকে 80 লক্ষ টাকা পাই। সবাই টাকা নেয়, মনটা নরম হয়তো, সেজন্য কি রাশির দোষ আমি জানি না। টাকা যে নিয়েছে সে আর ফেরত দেয় না আমাকে সহজে। সত্যি নেওয়ার সময় ভালোবাসা, দেওয়ার সময়। এই যে তুমি একটু আগে আমাকে বললে যে আগের ভালো, যে জীবনটা পার করেছি সেটা ভালো নাকি এটা ভালো, তুমি স্বচ্ছ মানুষ পাবা না। আগে একটা গ্রামে তুমি যাও, মানুষ তোমাকে পাগলের মতো ভালোবেসে খাওয়াবে, কী খাওয়াবে না খাওয়াবে চিন্তা করতে পারো না। কিন্তু এখন একটা মানুষের তাকায় দেখবেও না তোমার দিকে তাকায়। ও, যেখানে ছিলাম তো দূরের কথা, কেউ তোমাকে দেখবেও না। যেখানে ছিলাম, আমাদের তোহা ভাই ঢাকায় কেন এলো? ওই যে সরকারি চাকরি পেলাম। ও, কোথায় চাকরিটা করতেন আপনি? পোর্ট অফ চালনা অথরিটির আমি পিআরও হিসেবে চাকরি জয়েন করলাম। 9 মাস চাকরি করার পর দেখলাম শুধু ঘুষ। উফ আল্লাহ, ঘুষ ছাড়া চাকরি করা মুশকিল। আমি চাকরি করতে পারবো না এখানে। এমন অবস্থা যে আমি যদি ঘুষ না খেতে আমার মেরে ফেলে দেবে, এই অবস্থা। কোন দেশে আমরা বাস করি তুমি চিন্তা করতে পারো? কোন দেশে তুমি এখন যাও, এমন কোনো সেক্টর দেখবে না সরকারি যেখানে ঘুষ নাই। এখন হয়তো আমার নামে কেউ দোষ দেবে যে এভাবে বললে লোকটা এত বড় সাহস। আমি সাহস করি বলছি, সত্যি ঘুষ ছাড়া কিছু হয় না। কোনো জায়গায় তুমি কিছু করতে পারবে না। কতটা নিকৃষ্ট মন মানসিকতা হয়ে গেছে এখন মানুষের। হ্যাঁ, এটা অথচ আমি ওই ঘুষ খাবো না বলে ওইখানে চাকরি ছেড়ে দিয়ে তখন রেডিওতে চাকরি করতাম আর পাশাপাশি পোর্টে চাকরি করতাম। তো ওটা ছেড়ে দিয়ে যখন চিন্তা করলাম যে রেডিওতে আমার তো যে টাকা ইনকাম হয় আমার তো চলবে না। তো আমার বড় দুলাভাই উনি ছিলেন কুয়েতে ইঞ্জিনিয়ার ছিলেন,
এয়ারফোর্সের ইঞ্জিনিয়ার। উনি একবার এসে দেখেন কি যে আমি তখন ওনার বাসায় বেড়াতে গেছি। তুই কী করছো খোকন? এখন ডাকনাম খোকন। আচ্ছা, কী করছো? তো এই রেডিওতে ডিউটি কর। কারণ তুমি পড়ে করো না, আমি ছেড়ে দিয়েছি। কি মানুষ পড়ে চাকরি পায় না, তুমি চাকরি ছেড়ে দিলে? বলে আমার ঘুষ খেতে হয় ওখানে, ঘুষ ছাড়া চাকরি করে না। তুই এক কাজ করো, ঢাকা চলে যাও। তুমি বিশ্বাস করো না, ওকে 500 টাকা হাতে করে দিয়ে দিলাম। ওই 500 টাকা হাতে করে নিয়ে আমি ঢাকায় চলে এসেছি। মানে 500 টাকা হাতে নিয়ে আপনি ঢাকায় এলেন? ঢাকায় চলে আসতাম, আমার আসার সময় 100 টাকা খরচ হলো। আচ্ছা, আর 400 টাকা হাতে আছে? আর 400 টাকা হাতে আছে, তাও পুরা না। ওই খাওয়া দাওয়া করতে হয়েছে টুকটাক, 5 টাকা 10 টাকা দিয়ে খেয়েছি তখন, খেয়ে যেতে পারে। এখানে আমার এক বন্ধু বাসায় উঠলাম, যদিও আমাদের এখানে অনেক আত্মীয়স্বজন ছিল, কিন্তু মনে মনে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই ঢাকা শহরে যখন ঢুকলাম তখন আমি এখানে আমার শিকড় তৈরি করব। এবং আল্লাহর রহমতে আমি ঢাকা এখন ফুল স্ট্যাবলিশড ইনশাল্লাহ। নিজের বাড়ি আছে, গাড়ি আছে, সবই আছে, সব ইনশাল্লাহ করেছি। সবচেয়ে বড় কথা সব কি আপনার এই কণ্ঠ, আমার বিক্রি করে? আরো কারণ আছে, যদি একটু আমি একটু ইনফর্মালি বলি। আমার বাবা মার দোয়া সবচেয়ে বেশি ছিল। আচ্ছা। আর আমাকে অনেক মানুষ সত্যি খুব ভালোবাসে। আমার চারপাশে যারা আমাকে করে, বদনামও করে, বদনাম ছাড়া মানুষ পাবা না তুমি। একটা মানুষ 100% সবার কাছে ভালো হতেও পারে না। 100% কোনো মানুষ ভালো, সবাইকে একরকম মনে করে না সবাই। আমি সত্যি আজকে আমি যাদের সঙ্গে মিশছি তারা আমার সঙ্গে কী মনে করে জানে, আমি মন খুলে মিশি। হ্যাঁ, তারা আমাকে ভালোবাসে, তারা আমাকে শ্রদ্ধা করে। আমি সবার শ্রদ্ধা ভালোবাসা নিয়ে এখনও পর্যন্ত বেঁচে আছি। অনেকে আমাদের এই যে বয়সটা যাচ্ছে এখন, এই বয়সে কিন্তু অনেকে এই কী বলে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে পারে না, ভাবতেই পারে না, ভাবতেও পারে না, ভয়েসে পারে না। অথবা কিন্তু আমি এখনও পর্যন্ত সেই আগের মতোই কাজ করছি, ভয়েস দিয়েছি। হ্যাঁ, আল্লাহর রহমতে এখন আমার ওই একই রকম, যদি একটু কাজ কাম এখন একটু কম করি, কারণ বয়স তো হয়েছে, তো মোটামুটি এখনও কাজ করে যাচ্ছি আর কি, আল্লাহর রহমতে সবার দোয়া। আচ্ছা, আপনার কি এটা মনে আছে প্রথম কোন বিজ্ঞাপনে আপনি ভয়েস দিয়েছেন এবং সেটা কোন ব্র্যান্ডের? ওটা তো মনে পড়ছে না। তবে একটা কথা, খুলনা রেডিওতে থাকতে একটা কোন বিস্কিট কোম্পানি না কি স্টেশনে ওইটা করেছিলাম। আর ইংলিশ, আমি 4টা ভাষায় বিজ্ঞাপন করি, বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, 4টা ভাষা আমি বিজ্ঞাপন করি। আপনি 4টা ভাষায় বিজ্ঞাপন করেছেন এই পর্যন্ত? হ্যাঁ, আপনি বাংলায় ফ্লুয়েন্সি আছে, আপনার ইংলিশে ফ্লুয়েন্সি আছে, উর্দুতে আপনি ভালো পারেন, আর এটা কি বললেন? ফার্স্ট হিন্দি, আই এম সরি। হ্যাঁ, করেছি সব, আমার মনে নেই। তবে ইংলিশ যে বিজ্ঞাপনটা করেছিলাম, সৃজা গোল্ড প্যালেস, আচ্ছা, এটাই প্রথম আমার জীবনে। আচ্ছা, ইংলিশ বিজ্ঞাপন ওটা করেছেন, এটা আপনার মনে আছে। আচ্ছা, এবার আমরা একটু যেটুক জানি, আমি পার্সোনালি আপনাকে আমি যেটুক জানি, আপনি একজন প্রেমিক পুরুষ। হ্যাঁ, আপনার প্রথম প্রেম সম্পর্কে একটু জানতে চাই। ভালো, খুব ভালো জায়গায় ধরা খাওয়াইছে আমাকে আর কি। প্রেমিক পুরুষ না, কথা হচ্ছে কি যে আমার প্রেমে পড়ে যায়, যে কণ্ঠে পড়ে যায়, কিন্তু এটা আমার দোষ না। আমি পড়ি, একেবারে প্রেমে যে পড়িনি তা নয়, এখনও ভালোবাসতে ইচ্ছা করে, আমার এখনও ভালোবাসতে ইচ্ছা করে, কিন্তু আমাকে কেউ ভালোবাসে না। আপনাকে সবাই ভালোবাসে, আমি যেটুকু দেখেছি। মানে উনি এখন হচ্ছে মানে টকবকে যুবক, মানে ওনার এজ এখন হচ্ছে 21। ফুলচন্দন পড়ুক, তোমার এই কথা যেন আরও বহাল থাকে। তবে মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে, অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, অনেক কিছু উপভোগ করেছি, অনেক দেশ ঘুরেছি, অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, ভালো মন্দ সব মিলিয়ে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথম প্রেমের কথা কিন্তু পাশ কেটে চলে যাচ্ছেন, প্রথম প্রেম মনে আছে কার সাথে? না, প্রস্তাবটা কিভাবে পেয়েছিলেন বা আপনি প্রস্তাবটা কিভাবে দিয়েছিলেন? এটা না, এটা আমি বলি, এটা পাকিস্তান আমলের কথা। আমার বাবা ইলেকশন দাঁড়িয়েছিলেন আমার দেশের বাড়ি থেকে। খুলনা শহরে আমাদের বাড়ি থাকলেও ওই সাতক্ষীরা, কালীগঞ্জ ওদিকে আমাদের বাড়ি। তা আব্বা ইলেকশন দাঁড়ালেন, এমপি ইলেকশনে। তো তখন আমাদেরকে সবাই মাথায় করে রাখতো আর কি। আমার আব্বা খুব নাম করা, আমাদের ফ্যামিলি খুব নাম করা ছিল। তো ওই ইলেকশন করতে গিয়ে একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল ওখানে, এক মাস্টার, ওখানকার একটা সরকারি স্কুলের হেডমাস্টারের মেয়ে। আমি তো চিনতাম না। যাই হোক, আমি আগে একটা কথা বলেছি যে ছোটোবেলা থেকে আমার শিকার করার নেশা ছিল। আমার একটা .22 রাইফেল ছিল, ওটা পরে আমার বাবা বিক্রি করে দিয়েছেন। আমি খুব বেশি শিকার করে বেড়াতাম। তা
তা আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন ইউটিসি করতাম আর কি, ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং কোর্স, ওইটার আমি ছিলাম কর্পোরাল। তো যাই হোক, তো বন্দুকটা ছিল আমার কাছে। আর ওই গ্রামের বাড়িতে বিশাল বাগান, তো তখন মানুষ কে এসছে শহর থেকে, জামান সাহেবের ছেলে আসছে। আমার বাবার ডাকনাম বাবা ছিল দুদু ডাক্তার বলে সবাই চিনত আর কি, গ্রামের লোকের ডাক্তার দুদু ডাক্তার বলে ডাকতো আর কি। দুদু ডাক্তার এসে তার ছেলে আসছে, সবাই খুব শ্রদ্ধা করে। তা আমার ওই গ্রামের এক বন্ধু হাসান নাম করে, তো আমাকে তুই চল ওই অমুক গ্রামে অমুক জায়গায় একটা বাগান বাড়ি আছে, সেখানে অনেক পাখি, চল যাই। এই পাখি মারছি, পাখি মারছি, ওখানে ঘাট বাঁধার পুকুরে একটা মেয়ে এখন কলসিকাকে নিয়ে যাচ্ছে। পাখি মারতে গিয়ে আসল পাখি মারতে গিয়ে মানে কি, সে ওকে দেখে না, আমার ওই ওই সেন্স নেই তখন, আমার তো চিন্তা, আমার ওইটা নিয়ে চিন্তা করিনি কখনো। আমার রাগ হয়েছিল পরে, তার কারণ কিছু মেয়েটা আমাকে, আমি যখন পাখি মারতে গেছি আমাকে বলে যে হ্যাঁ আমাদের বাগানে এসে পাখি মারবে, তোর সাহস, কে আপনি করতে আসছেন? তখন ওই হাসানকে বলে, হ্যাঁ কে রে? এই দুধ ডাক্তার ছেলে, হ্যাঁ যে ডাক্তার ছেলে, হ্যাঁ পাখি মারতে নিষেধ কর। আমার তখন মেজাজ করবে, কী রে বলে কেউ? হ্যাঁ, আমার ওই তখন ইউটিসি ড্রেস পরা, আর্মি ড্রেস পরা, আমার গা হাত পা তখন এমনি গিড় করছে মারার জন্য, বন্দুক মারার জন্য। অটোমেটিক ড্রেসটা একটা গুণ ছিল কি, যেমন পুলিশের পোশাক পরলে কিন্তু পুলিশের রক্ত গরম হয়ে যায়, তখন মানুষকে মারতে থাকে, হ্যাঁ মানুষের সঙ্গে অত্যাচার করতে থাকে, ঘুষ খাইতে থাকে, পাওয়ার খুব পেয়ে যায় বেশি। এটা সত্যি কথা। কিন্তু আর্মি ড্রেস যখন পরে না, আর্মিরা তখন কিন্তু এমনি শান্ত, যখন ড্রেসটা পরে না, যখন যুদ্ধে যাবে তখন কিন্তু তাদের মেন্টালি অন্যরকম হয়ে যায়। এটা কিন্তু স্বাভাবিক, ড্রেস মানুষের মনের কথা বলে। তাহলে আমরা কি বলতে পারি পুকুর ঘাটের সেই নারীটি আপনার জীবনের প্রথম প্রেম? আরে আমি তো ওকে গুলি করে মারতে গেছিলাম, কিন্তু প্রেমে পড়ে গেছেন। কলসিটা বেশি বাড়াবে আমার সাথে, যখন বেশি আমার সাথে তর্ক করা শুরু করে একদম গুলি করে উড়ে দেবো। কিন্তু হ্যাঁ মারেন তো, আমি কত ঢাং করে মেরে দিচ্ছি একদম, সত্যি সত্যি। আমি তো ওকে মারতে যাইনি, ওকে কলসিতে মারছি যাতে করে কলসি ফুটো হয়ে যায়, ফুটো হয়ে গেছে সাথে সাথে। ওইটা পুরো ওইটার পরে ভয় পেয়ে গেল, ভয় পাওয়ার পরে সে ওর মা বাবার কাছে দৌড়ে গেছে নালিশ করতে আমার নামে। তখন দৌড়ে এসছে, কে এত বড় সাহস আমার মেয়ের গুলি করতেছে, এসে দেখে যে আমি। তখন পরিচয় দিলে যে কার ছেলে, কখন তো দেখিনি, ওই দুদু ডাক্তারের ছেলে। ব্যাস, ওরা তো আরও উল্টে আমাকে খাতির করে, কী খাবে তার ঠিক নেই। তো ওই মেয়ের দেখলো কি আমি আমাকে মারতেছে, আর বাবা মা তাকে তার সঙ্গে খাতি করছে। দাওয়াত করলো ওদের বাসায় দাওয়াত খেতে গিয়েও আস্তে 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 ও আমার প্রেমে পড়ে গেল, ওই পর্যন্তই। তারপর সেই প্রেম কতদিন ছিল? গ্রামে যতদিন ছিলেন প্রেম ততদিন ছিল? না, গ্রামে তো যাওয়া হয়নি আমাদের খুব একটা। তাহলে গ্রামে যাওয়া হয় না, এখনও পর্যন্ত যাওয়া হয়নি। অনেক বছর পর হয়তো 15-20 বছর পরে হয়তো একদিন 1 ঘন্টার জন্য যাই। সেই মানুষটা কেমন আছে জানেন? আমি জানি না, বহুদিন আগে দেখা হয় না আমার সাথে। আর বড় তাদের বয়স হয়ে গেছে, হয়তো ছেলেপেলে বিয়ে শাদী হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, আমারও নাতি নাতনি হয়ে গেছে। এবং তারা বিশ্বাস করবো না, সে এখন কোথায় থাকে, কি করে, আমি কিন্তু কিছুই জানি না। কিন্তু সেই প্রথম একটা ব্যাপার আমি বলি, আমি যখন ঢাকা আসার পরে যখন চাকরিতে জয়েন করেছিলাম, এখানে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি জয়েন করেছিলাম রেডিও ছাড়া, হঠাৎ করে এক ভদ্রলোক এখন আমার কাছে এসে বলে কি যে, আমার কাছে ঠিক আসেনি, গেটে আসে আমাদের রিসেপশন জিজ্ঞেস করছে, এখানে তোহার সাহেব নেমে কেউ থাকবে? হ্যাঁ, আমাদের ম্যানেজার মার্কেটিং, উনি কী নাম, সেই দেশের মতো, ওনার সঙ্গে দেখা করা যাবে? হ্যাঁ, তো আপনি বসেন এখানে, আমি অনেক স্যারকে বলি। যাওয়ার পরে বলে যে, স্যার আপনার সঙ্গে ভদ্রলোক দেখা কিরাম করতে আসছে? তা স্যার বলেননি, মানে মন্টু সাহেব নামে এক ভদ্রলোক আসছে, ডাকো। আমি কিছু চিনি না তাকে। ভদ্রলোক আমার কাছে এসে, আপনি কেমন আছেন ভাই, আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল। কেন, আমার কি কোনো চেহারা কি খুব ভালো হয়েছে নাকি? না তা না, ব্যাপার হচ্ছে কি, আমাকে আপনি চিনবেন না, আমি অমুকের হাজব্যান্ড। ও, প্রথম প্রেমিকার হাজব্যান্ড এসে আপনার সাথে দেখা করেছে? অমুকের হাজব্যান্ড। আপনি অমুকটা আমি কাউকে চেনেন? হ্যাঁ মনে পড়ে, অবশ্যই মনে পড়ে। আপনাকে এখনও মনে পড়ে? না ওরকম ইয়ে নয়। সে হয়তো এখন কোথায়, আমি জানি না কোথায় আছে, না আমি জানি না কোথায় আসতে, আমি তার হাজব্যান্ড। ও, তা আপনি কেন আসছেন আমার কাছে? না আপনার সঙ্গে দেখা, ওই আমাকে বলছে যে যখন ঢাকা যাও তাহলে তুমি ওনার সঙ্গে দেখা করেছো, মানুষ কিন্তু খুব ভালো একটা মানুষ। সেও আমার সম্পর্কে খুব ভালো একটা ধারণা দিয়েছে, কিন্তু দেখা হয়নি কখনো।
কিন্তু ভালোবাসাটা এখনো সতেজ আছে? না, তাও নেই, ওই সমস্ত গুড়িয়ে গেছে? না না, এইগুলো তো ওই যেমনভাবে ঝড়ের বেগে আসছিল বন্দুকের নলে, তেমন ঝড়ের বেগে বন্দুকের নল দিয়ে গুলি বেড়ে যাওয়ার মতো চলেও না। গেছে। তোহা ভাই, তাহলে কিন্তু একটা কথা এখানে আছে, থেকেই যাই, সেটা হচ্ছে আপনি কিন্তু তার কথাই বলেছেন, প্রথম প্রেম, তাকে নিয়ে কত গল্প শুনেছি, নিশ্চয়ই মনের কোনো না কোনো কোনায় সে ঠিকঠাক মতো সতেজ আছে। না, নাই নাই? না না, নাই নাই, না। আমি কামাখা, হ্যাঁ, তবে আমি হয়তো তারপরে আমি অন্যায় করেছি, হয়তো তার চাপ অপূরণ করিনি, হয়তো আমার এই অপরাধের জন্যে আমার এখন যে সম্পূর্ণ সুখী তা কিন্তু না, হয়তো তার কারণে হয়তো হতে পারে। আমি সেজন্য তার কাছে, তার হাজব্যান্ডের কাছে আমি ক্ষমাও চেয়েছি, যেমন হয়তো একটা অপরাধ হয়েছে, আপনি আমাকে মাফ করে দিয়েন। না না, আপনি কোনো অপরাধ করেননি, আপনার সঙ্গে তার কোনো ওরকম কোনো সংসার হওয়ার মেয়ে কিছু হয়নি, পরিচয় যে দেখা হচ্ছে বাজে বন্ধু, ফিনিশ। আর তো বরং সে আমার ওয়াইফই আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলছে। আচ্ছা, ঠিক আছে, যাক, সে মানুষটা অনেক ভালো থাকুক, উদারতা আর কি, আমাদের দোয়া রইল তার প্রতি। এখন একটা প্রশ্ন আপনার কাছে আমার আছে, সেটা হচ্ছে এখন যারা ভয়েস আর্টিস্ট হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, আপনি কি মনে করেন এই ক্যারিয়ারে, মানে এটা নিয়ে কি ক্যারিয়ার করা যায় কিনা, ভয়েস আর্টিস্ট হিসেবে কি নিজেকে? প্রথমেই একটা কথা বলে রাখি, প্লিজ, এটা এমন একটা সাবজেক্ট, মুখে বললেই কিন্তু ভয়েস আর্টিস্ট হওয়া সম্ভব না। আচ্ছা, না, এটা সম্পূর্ণ খোদা প্রদত্ত একটা জিনিস, এটা আল্লাহর কুদরত থাকে, আল্লাহ যদি তাকে এইভাবে মানে, হ্যাঁ, তার মধ্যে কথা হচ্ছে যে ধৈর্য থাকতে হবে, প্রচুর অনুশীলন থাকতে হবে, হ্যাঁ, অনুশীলন থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, ওই জায়গাটা পৌঁছানোর মধ্যে কাউকে ফলো করতে হবে, দেয় ফলো করে অনেকে, আমি ফলো না করলে অন্য মানুষের করবো, তা না করে। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি অনেককে তৈরি করেছি এভাবে, অনেককে ভয়েস আর্টিস্ট তৈরি করেছি। আমার সঙ্গে যারা সঙ্গীত শিল্পীও আছে কয়েকজন, যাদেরকে আমি বলছি তোমার এটা করো, তার কণ্ঠ খুবই ভালো, সত্যি ভালো, তাকে আমি বানিয়েছি, ভয়েস আর্টিস্ট বানিয়েছি। হ্যাঁ, আবৃত্তিকার বানিয়েছি আমি, কিন্তু একজন মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় কিছু আবৃত্তিকারের মধ্যে আমি কিন্তু একজন আবৃত্তিকার। এটা আমরা জানি। এখন আপনার মুখ থেকে আমরা একটা আবৃত্তি শুনবো, তো সময় লাগবে অনেক, আজকে আমাদের মানে অনেকক্ষণ আমি সময় নষ্ট করছি। আমি একটু দেখি আমার কাছে কোনো সেরকম ইয়ে আছে কি না, আমি তো মুখস্থ থাকে না এখন, ওই ইয়ে নাই। একটা অংশ আমি পড়ে শোনাই। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে একজন প্রতিষ্ঠিত গানের শিল্পীকে আমি কিন্তু আবৃত্তিকার হিসেবে তাকে বানিয়েছি। হ্যাঁ, বিজ্ঞাপনে কণ্ঠ দেওয়ার কথা, আমি তাকে প্রথমে বিজ্ঞাপনে আমার হাতে দিয়ে আমি তাকে হাতে করেছি। হ্যাঁ, এবং এখন সে অনেক ভয়েস দেয়, অনেক ভয়েস আর্টিস্ট, গানের পাশাপাশি সে এখন ভয়েস দেয়, খুবই নাম করে গেছে সে এখনও। ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি সেদিন আরও উপরে যেতে পারে। আমার একজন প্রিয় কবি নীলা নিকি, আমার খুবই মানে প্রিয় একজন কবি, লেখক, লেখিকা, উনি আবার উপস্থাপনাও করেন, গানও করেন নাকি? গানও গান উনি। আমি একটা ছোট্ট ওনার কবিতার একটা অংশ আমি পড়ি। কবিতাটার নাম হচ্ছে তুমি আমারই। দূরে চলে গেলে এই দূরত্বটাও আমি একদিন অতিক্রম করব, তুমি দেখে নিও। আমি প্রতিটি দিন তোমার কথা ভাবি, একটা দিনও নেই যে আমি তোমাকে ভুলে থাকতে পারি। আমি কথা বলি তোমার ছবির সাথে, তোমার কলম আর ডায়েরির সাথে, যেন তোমার চশমা তোমাকে খুঁজে বেড়ায়, আমি কিন্তু মনে মনে তোমাকেই খুঁজে ফিরি। বাহ, কী মিল আমাদের, তাই না? প্রাণহীন জড় পদার্থেরও অনেক ভূমিকা থাকে আমাদের জীবনে। শূন্য ঘরটাও তোমার অপেক্ষায় থাকে প্রতিটি ক্ষণ। তুমি আসবে বলে, শুধু তুমি ফিরে বলে, রাতের আধারে বিদীর্ণ করে নির্জনতায় আমি তোমাকেই খুঁজি। ঘুমহারা আমি ঘুম নয়, শুধু তোমাকেই খুঁজি। সকালে পাখিরা ডাকে তোমার নাম ধরে, ভোরের আলোয় জানালার কাছে প্রথম সূর্যকিরণ যেন তোমাকেই খোঁজে, ঠিক আমার মতো করে। তোমার আর আমার মাঝখানে এক অদৃশ্য প্রাচীর, চাইলেও ভাঙতে পারি না বাস্তবতার কঠোর দেয়ালটাকে। আমি অস্থির হয়ে যাই স্রোতস্বিনী নদীর মতো যখন রংধনু দেখি ওই আকাশটায় আমার দোতলার ব্যালকনি থেকে। কত স্মৃতি জড়ানো এই ব্যালকনি, তোমার শরীরের গন্ধ যেন বেলি ফুলের মতো সুরভি ছড়ায়।
আমার খোলা চুলে, বাহ, আংশিক বাহ, শুনলাম আর কি। খুব সুন্দর। আচ্ছা, আগামী দিন নিয়ে আপনার আগামী দিনের পরিকল্পনা নিয়ে একটু জানতে চাই। বয়স কিন্তু অনেক আগেই বলেছি, বয়স অনেক হয়ে গেছে। আমার আর আগামী দিন বলে কোনো কিছু নাই, এখন যাওয়ার সময়। অনেক বয়স হয়েছে তো, আর কতদিন কাজ করতে পারবো জানি না। তবে আমি আল্লাহর কাছে একটা জিনিস প্রার্থনা করি, যেন পঙ্গু না হয়ে আল্লাহ আমাকে উঠে না নেয়, আমাকে সুস্থ মানে আমাকে স্বাভাবিকভাবে। সুস্থ স্বাভাবিক অবস্থা হঠাৎ করে নিয়ে যাক তাও ভালো, কিন্তু আমি তো আমার মার মৃত্যু দেখেছি, আমার বাবার মৃত্যু দেখেছি, অনেক দিন বিছানায় পড়ে। যদিও একটা কথা কি, বাবা মার প্রতি কর্তব্য আমি অবহেলা কখনো করিনি, কোনো দিনও করিনি। যখন যেটা প্রয়োজন হচ্ছে আমি দিয়েছি, আমি চেষ্টা করেছি তাদের সেবা করার। এবং আমি সবার কাছে একটা বিনীত অনুরোধ করব, যার বাবা নেই বা যার মা নেই তার কিন্তু তলার মাটি নেই। যদি কেউ অস্বীকার করে তারা ভুল করবে। মাকে শ্রদ্ধা করবেন, বাবাকে শ্রদ্ধা করবেন, মুরব্বীদের শ্রদ্ধা করবেন, তাহলে কিন্তু আপনার জীবনটা স্বর্গের মতো হয়ে যাবে। দেখবেন আপনার কোনো কিছুতেই আপনি বেঁধে থাকবেন আপনার। আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমার মা যখন অসুস্থ ছিলেন, বাবা মারা গেছেন 99-তে, মা মারা গেছে 2016-তে। আমি আমার এই যে এখন যে বিকাশ সার্ভিস চালু হয়েছে, খুব ভালো এই জিনিসটা। তো বিকাশে সবসময় টাকা রাখতাম, কীরকম, যদি বাই চান্স লাগে, যদি আব্বার লাগে, আমি আমার কাছে রেখে তো আব্বাকে বা আম্মাকে দেখাশোনা করতে পারছি না, তা ওনারা আমার কাছে এসে থাকাটাও পছন্দ করেন। নিজের বাড়ি বিশাল, তাদের জমিদারি রেখে ওনারা কেউ আমার কাছে গরিব মানুষের মতো জায়গায় এসে থাকবেন না। ওনাদের গণ্ডিটা একটু বড়। তোহা ভাই, আপনি অনেক বছর ধরে বেতারে আছেন এবং একটা খুব জনপ্রিয় প্রোগ্রামের সাথে আপনি জড়িত ছিলেন, সেই প্রোগ্রামটা সম্পর্কে একটু জানতে চাই। জড়িত ছিলাম, এখন আর নাই। তবে আমি ঢাকায় এসেছি 1985-তে, এবং 85 থেকে আমি এখানে বাংলাদেশ বেতারের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ছিল একটা উত্তরণ রেডিও ম্যাগাজিন। ওই উত্তরণ রেডিও ম্যাগাজিনে আমি ছিলাম মুখ্য উপস্থাপক হিসেবে, প্রথম জয়েন করে আমি এখানে এসে আমি ওই অনুষ্ঠানটা করা শুরু করি। আচ্ছা, তারপরে আস্তে আস্তে বেতার থেকে এটা করেছি 2012 পর্যন্ত করেছি, তারপরে করিনি এই কারণে যে আমার বাসা থেকে অনেক দূর হয়ে যায়, আমার সময় লাগে না। আর যখন এদিকে ছিল টেলিভিশন চ্যানেল, প্রাইভেট চ্যানেল শুরু হলো, ইটিভি যখন শুরু হলো তখন আমি ইটিভিতে ছিলাম। এরপরে ATN বাংলায় কিছুদিন কাজ করেছি। বর্তমানে আমি আছি বাংলা ভিশনের সঙ্গে জড়িত, আর আমেরিকার একটা চ্যানেলের সঙ্গে কাজ করি, TVN 24। আচ্ছা, এই দুটো চ্যানেলের সঙ্গে একেবারে সরাসরিভাবে জড়িত। আচ্ছা, রেডিও টেলিভিশন সম্পর্কে জানলাম, আপনার কর্মযজ্ঞ সম্পর্কে জানলাম। আপনি এই যাবৎকালে অনেকগুলো কাজ করেছেন, সব কাজের মধ্যে আপনার পছন্দের যদি আমি বলি দুটা কাজের কথা বলবেন। একেবারে শীর্ষের, যেটা আমার সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে পপুলার যে কাজটা করা হয়েছে এবং সবচেয়ে আমার মনের প্রাণের কাজ যেটা হয়েছে, সেটা হৃদয় ছুঁয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে পবিত্র কোরআন, 30 পারা কোরআনের তর্জমা আমি করেছি 2 থেকে 3 বার পুরো। আলহামদুলিল্লাহ। এটা যে কেউ ইউটিউবে সার্চ দিলেই পাবে, শুধু বাংলা অনুবাদ বলে সার্চ দিলেই পেয়ে যাবে। এছাড়া ইসলাম অ্যান্ড লাইফের যে অনুষ্ঠানগুলো এখন বর্তমানে করছি সেটা, আর টেলিভিশন প্রোগ্রামের মধ্যে বিবেকের কাছে প্রশ্ন ATN থেকে প্রচার হয়েছে, বহুদিন ধরে এখনও হচ্ছে। আর বাংলা লিঙ্ক, বাংলার পথে, দেশের পথে, এগুলো তো কে না দেখেছে অনুষ্ঠানটা, এগুলো সব কটা অনুষ্ঠান আমি করেছি। এছাড়া অনেক অনুষ্ঠান করেছি, সব তো মনে থাকে না। নেপথ্য কণ্ঠ আপনি দিয়েছেন? নেপথ্য কণ্ঠ আমি দিয়েছি, আর তাছাড়া সরাসরি এই প্রথমে বাংলাদেশে যখন ট্রাভেল শো অনুষ্ঠান শুরু হলো, RC ট্রাভেল অন দিয়ে, ওইটা আমাকে দিয়ে শুরু হয়েছিল প্রথমে। আপনি উপস্থাপনা করেছেন? হ্যাঁ, উপস্থাপনা আমি না, ব্যাকগ্রাউন্ড ভয়েসটা আমি দিই। আচ্ছা 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 আচ্ছা। এইগুলো মানে উল্লেখযোগ্য প্রোগ্রামের মধ্যে এগুলো, এই প্রোগ্রামগুলো দেখেনি এরকম খুব কম মানুষ পাবা। আচ্ছা, আপনি এত বছর ধরে আছেন, আপনার যদি আমি বলি আপনার ওয়ার্কিং এক্সপেরিয়েন্স হচ্ছে 52 বছরের, যেটা আসলে ভাবা যায় না। এবং আমি জানি না আপনার মতো কেউ এই লাইনে এত বছর ধরে কাজ করছে, এমন কেউ আপনি ছাড়া দ্বিতীয়টি বাংলাদেশে আছে, সেটা আমার জানা নেই। না, কাজ করছে কিন্তু এখন মনে হয় করে না। আমার তো এত দীর্ঘদিন কাজ
কেউ করেছে কিনা আমার জানা নেই। আমার যেটুকু জানা আছে যদি করে থাকেও, যদি করে থাকে 4টা ভাষায় কেউ কাজ করেছে বলে আমার মনে হয় না, মনে হয় না। সেদিক থেকে আপনি প্রথম। এখন আমি জানতে চাই, আমরা যারা নতুন কাজ করছে, ভয়েস আর্টিস্ট হতে চাই, তাদের জন্য আপনার কি পরামর্শ? প্রথম পরামর্শ হচ্ছে যে ভয়েস আর্টিস্ট চাইলেই করা সম্ভব না। ভয়েস আর্টিস্ট বললে এমনি সঙ্গে সঙ্গে সম্ভব না। চেষ্টা করতে হবে, অধ্যবসা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, অনুশীলন করতে হবে, রীতিমতো কবিতা আবৃত্তি বেশি করে করতে হবে, তাহলে এটা কিছু সম্ভব। তাও সম্ভব কিনা যদি কণ্ঠস্বরটা এরকম থাকে, উপরওয়ালার তরফ থেকে যদি একটা মানে ভালো কণ্ঠস্বরের মালিক না হয়, আল্লাহ তাআলা এরকম করে মানুষকে যদি হেদায়েত করে, সেভাবে যদি মানুষ সিনিয়র যারা আছে তাদেরকে যদি তারা কীভাবে কাজ করেছে, কীভাবে কাজ করছে সেটাকে একটু অনুসরণ করলে অনুশীলন করতে হবে, রীতিমতো অনুসরণ করতে হবে। এটা অনুশীলনের জিনিস, এটা ঐশ্বরিক জিনিস, এটা ফুট করে বললেই হয় না, সবাই এটা বললেই হয় না। এখন তো বুড়ি পাবো তুমি, মুড়ি খইয়ের মতন পয়সা বেরিয়েছে, এগুলো তো। আচ্ছা, আপনার তো সংখ্যা জানা থাকার কথা না, তারপর আমি একটু প্রশ্ন করছি, এ পর্যন্ত কয়টা বিজ্ঞাপন আপনি ভয়েস দিয়েছেন মনে আছে? এটার কোনো ঠিক নেই। আমি এখন সবচেয়ে বেশি ডকুমেন্টারি করি তো আমার যা মনে হয় 30,000-এর উপরে ডকুমেন্টারি আমি করেছি। মানে 30,000-এর উপরে, নিচে না হবে না? বিজ্ঞাপন যদি বলি, বিজ্ঞাপন ওইরকম 30-40,000-এর মতো আপনি বিজ্ঞাপনের ভয়েস, এবং সরকারি অনুষ্ঠানগুলো, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানগুলো যে উপস্থাপনাতে আমি থেকেছি এই পর্যন্ত বহুবার। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, সেটা আমরা সবাই জানি। অনেক মানে জাতীয় অনুষ্ঠানগুলোতে উপস্থাপনা করার সৌভাগ্য আমার হয়েছে। আচ্ছা, তো ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমি চাই সবার দোয়া, সবাই আমার জন্য দোয়া করুক। আল্লাহ যে কদিন হায়াত দিয়েছেন, আমি যেন সবার সেবা করতে পারি, এই ভয়েস দিয়ে যেতে পারি। এটা আমার পেশা, এটা আমার নেশা, আমার রক্তে মিশে আছে এটা। এই হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনার জন্য অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। এবং আমার সবচেয়ে শেষ কথা একটাই, যে আপনারা আর কিছু না করুন, মুরব্বীদের সম্মান করবেন, বাবা মাকে সম্মান করবেন, তাদের যে মা বাবা জন্ম দিয়েছে তাদের জন্মের এটা রাখবেন আর কি, যে না আমার মুরব্বী যারা ছিল, আমাকে যারা পয়দা করেছে, তাদের প্রতি সম্মান জানানো প্রত্যেকের কর্তব্য। এটা যদি কেউ বাবা মাকে সম্মান করে, তার কোনো কিছু অভাব হবে না, আমি বিশ্বাস করি এটা। আমি ব্যক্তিগতভাবে এটা উপলব্ধি করেছি এবং আমি জানি এটা আমার কোনো অভাব হয়নি, ইনশাআল্লাহ কোনোদিন। ইনশাআল্লাহ। দর্শক, আমরা সবাই বাবা মাকে ভালোবাসবো, তাদেরকে আগলে রাখবো, তারা যেভাবে আমাদেরকে শৈশবে আগলে রেখেছিলেন। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা, সবাই অনেক বেশি ভালো থাকবেন, চারপাশটাকে অবশ্যই ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করি, এবং আমার জন্য দোয়া করবেন সবাই।